হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। আমাদের চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকুন। ধন্যবাদ। লোকাল বাসের মধ্যে সিগারেট খাচ্ছি, হঠাৎ একটা সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, মানে আমাকে বলছেন? আপনার হোকা টানার স্টাইলটা সেই। হোয়াট দ্য হোকা? ইট ইজ চোকা। যারা খায় ছ্যাঁকা তারা টানে হোকা। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাইছি এটা একটা পাবলিক বাস। এখানে যে হোকা সিগারেট টানা নিষেধ তা জানেন না? আফারে কি কইব আর আমার দুঃখের কথা। সিগারেট মানে আপনার ভাষা, হোকা কি সাথে টানি? মনের দুঃখ কষ্টের নিবারণের জন্যই তো টানি। তা ছ্যাঁকাটা কি একটু বেশি খেয়ে ফেলেছেন নাকি? ওই সেরি, আমি ছ্যাঁকা খাইতে যাব কোন দুঃখে? কি বললেন আমায়? আপনি তো মানুষটা ভারী বেয়াদব। আফা গো আফা, মাইন্ড করেন কেন? বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করবেন না। বুঝলাম। তা আপনার মনে এত কিসের কষ্ট বলা যাবে? আর কইেন না গো আফা, এই অবুঝ শিশু দুধের বাচ্চাকে আমার আম্মু জোর করেই বিয়ে দিতে চায়, তাই মনে অনেক দুঃখ। তা সেই দুধের বাচ্চাটা কে? কেন, আমাকে কি আপনার চোখে পড়ে না? কে আবার হবে? আমি নিজেই। হাসাইলেন মিয়া। আপনি দুধের বাচ্চা? আজ বিয়ে দিলে কাল ডজন খানেক দুধের বাচ্চা পয়দা করবে, আর ইনি নাকি দুধের বাচ্চা। ভাবা যায়? দূর সেমরি, তুই আসলেই বেশি কথা কস। ওই ছ্যামরা, তুই আবার আমাকে ছেমরি বললি? আফারে, খেপেন কেন? আমি বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলেছি, মাথায় আসছে না, সরি। ঠিক আছে, ঠিক আছে, এখন সরে বসেন, আমি বসবো। ও মা গো, একটুখানি ভালো করে কথা বলছি দেখে এখন আমার পাশে বসবেন তাই না? জানেন আমি না এমনই, মেয়েরা আমাকে দেখলেই পটাতে শুরু করে দেয়। হাউ স্মার্ট মি, তাই না? ভাব নিয়ে কথাটা বললাম, ইংরেজিটা ঠিক বলছি কিনা সন্দেহ। জি না মিস্টার, এটা আমার সিট, আপনি আমার সিটে বসে আছেন। এই যে দেখুন টিকিট। সো এখন সরে বসেন। নো প্রবলেম, নো প্রবলেম, আসেন বসেন। ভাবটা মনে হয় বেশি নিতে গেছিলাম মেয়েটি বসার পরে। আচ্ছা, আপনি এই হোকাটা কবে থেকে টানেন? 24 বছর। আপনার বয়স কয় বছর? 24 বছর কেন? তার মানে আপনি জন্মের পরে মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে হোকা টানেন? আরে আমার কথাটা তো আগে শেষ করতে দেবেন নাকি? বলেন। মানে হলো, আমার জন্মের 23 বছর 11 মাস 29 দিন পরে থেকে আমি সিগারেট মানে আপনার ভাষায় হোকা টানি। তার মানে আপনি আজকেই প্রথম খাইলেন? ওই যে বললাম না আমার অনেক দুঃখ, এই দুধের বাচ্চাকে আমার আম্মু জোর করে বিয়ে দিতে চায়, তাই দুঃখ নিবারণের জন্য আমিও হোকার স্বাদটা নিয়ে নিলাম। হায় রে দুধের বাচ্চা রে, 24 বছরের বুইড়া নাকি দুধের বাচ্চা। একটা কথা বলি, হুম আপনি না অনেক দুষ্টু। এ কি, আপনি আমার নিকনেম জানলেন কি করে? মানে? মানে হচ্ছে দুষ্টু আমার নিকনেম, সকলে আমাকে দুষ্টু বলেই ডাকে। মেয়েটার সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা একসাথে বসে গল্প করলাম, আর মেয়েটির সাথে আমি দুষ্টুমি করলাম। শুধু যে আমি এই মেয়েটার সাথে দুষ্টুমি করলাম তা কিন্তু নয়, আসলে আমি সবার সাথেই একটু দুষ্টুমি করি। বাসটা থেমে গেল, তাহলে আপনি থাকেন, আমি যাই। কই যাবেন? আরে আমার গ্রামে পৌঁছে গেছি, বাড়িতে যাব না। ও, তাইলে বাই। আমি বাসের দরজার সামনে এসে একটা কথা বলবো? জি বলেন। আপনি বলাতেই মেয়েটার চোখ মুখ হাস্যোজ্জ্বল হয়ে গেল, মনে করলো তাকে ভালো কোনো পদবি দেব, কিন্তু জি আমি কি? আপনি না খুবই একটা বাচাল টাইপের একটা মেয়ে, বলেই দিলাম দৌড়। মেয়েটা দেখলাম পিছনে থেকে বলছে, ওই আমি বাচাল না, তুই বাচাল, তোর বাপ বাচাল, তোর 14 গোষ্ঠী শুদ্ধ বাচাল, হারামজাদা। কে শোনে কার কথা? আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম, কিন্তু একটা জিনিসের জন্য খুব আফসোস হচ্ছে। এত সুন্দর একটা মেয়ের সাথে এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, আর মেয়েটার নাম ঠিকানা কিছুই জানা হলো না। বাড়িতে এসেই, কিরে বাবা, আয়সা পড়ছিস? গুড বয়। শোন, কালকেই কিন্তু তোর জন্য মেয়ে দেখতে যাব। আম্মু, আমি সবে আসলাম, কোথায় খাইতে দেবে তা না করে আমার বিয়ে নিয়ে পড়লে কেন? খাইতে দেবো মানে? আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর খাবি। না, আগে খাবো তারপর রুমে যাব। আমার অনেক দুঃখ, তাই দুঃখের কারণে ক্ষুধা লেগে গেছে।
কি কস তুই? আমি আগে জানতাম দুঃখের কারণে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর তোর ক্ষুধা লাগছে? আম্মু, শোন, দুষ্টুমি সবার সাথে করলেও আমার সাথে করতে আসিস না, কারণ ভুলে যাস না, তুই যদি দুষ্টু হোস তাহলে আমিও দুষ্টুর মা। ক্ষুধা লাগছে, এখন খাইয়ে দাও। খাবার টেবিলে। আম্মু, আমার বিয়েতে মামা থাকবে না তাই কি কখনো হয়? আচ্ছা আম্মু, মামা কোথায় যেন থাকে? ওই কানাডা। কি মামা কানা? কি বলো, আগে তো জানতাম না যে মামা কানা। হারামজাদা, তোর মামা কানা হতে যাবে কেন? তোর মামা থাকে কানাডাতে। ও তাই বলো। আমি ভাবলাম মামাকে মনে হয় সত্যি সত্যি কানা বলছো। তোরে বললে এক কথায় তুই বুঝিস আরেক কথা। ভালোভাবে কোনো জিনিসটা বুঝোস? বুঝি না। এখন খাইয়ে দাও তো। তারপর আম্মু আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ বাড়িতে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছিল। সকালবেলা আর সব গল্পের মতন আমারও শরীরে পানি অনুভব করলাম। ভাবলাম এ কি, আমার ছাদটা আবার ফুটো হয়ে গেল নাকি? চোখ মেলে দেখি আম্মু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, এই সকাল সকাল আমার ঘুম না ভাঙাইলে তোমার হচ্ছিল না তাই না? ঘুম তো ভাঙতেই হবে, আজ তোর জন্য মেয়ে দেখতে যাব না? তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আমরা বের হব। তুমি কি আমার বিয়ে দেবার জন্য পাগল হয়ে গেলে নাকি? এই ভোরবেলা কেউ পাত্রী দেখতে যায় নাকি? ভোর পারলি কোথায় তুই? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কত বাজে। 9:30 বেজে উঠলো, আর উনি বলছেন এখন নাকি ভোরবেলা। আরে তাই তো। ধুর, তাহলে একটু আগে ডেকে দিবে না? আপনি হলেন লাট সাহেব, এত সকালে কি আর আপনার ঘুম ভাঙে? হারামজাদা, সেই কখন থেকে ডাকছি, ওঠার কোনো নামই নাই। আর উনি বলছেন তাকে নাকি ডাকি নাই। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। তুমি না আমার সাথে কেমনভাবে কথা বলো? একটু ভালোভাবে কথা বললে কি এমন হয়? তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আম্মুর সাথে মেয়ে দেখতে চলে আসলাম। মেয়ের বাড়িতে বসে আছি, সামনে অনেক রকমের খাবার রাখা আছে। তার মধ্যে আমি একটা সিঙ্গারা হাতে নিয়ে খাইতে খাইতে মেয়ের মাকে বললাম, আন্টি, সিঙ্গারের ভিতরে যে পেঁয়াজগুলো দিয়েছেন ওগুলো গোল করে না কেটে যদি 3 কোণ করে কাটতেন তাহলে আরও সুস্বাদু লাগতো, আর অন্যরকম একটা টেস্ট চলে আসতো এর ভিতর। তারপর শরবত খেয়ে আন্টি শরবতটা কেমন যেন তেতো তেতো, মনে হয় অবাত্তি কাঁচা লেবু, তাই না? তবে এই শরবতের মধ্যে একটু গুড়ের সাথে চিনি বেশি করে মিশিয়ে দিলে ভালো হতো, খাইতে সেই লাগতো। আমি কথাটা বলে আম্মুর দিকে তাকালাম, দেখলাম আম্মু রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর মেয়ের মা তো আমার কথা শুনে পুরাই আবুল হয়ে গেছে। পেঁয়াজ গোল করে কাটা আর 3 কোণ করে কাটাতেও সিঙ্গারার স্বাদ পাল্টে যায়, এ আবার কেমন কথা? মনে মনে মেয়ের মা, মানে আমার হবু শাশুড়ি মা, তুমি তো জানো না আমি কেমন ছেলে। আজ যদি আম্মু আমার পাশে না থাকতো তাহলে শুধু সিঙ্গারা আর শরবত না, তোমার সবগুলো খাবারের স্বাদ পাল্টে দিতাম। আম্মুর আমার দিকে রাগীভাবে তাকিয়ে থাকার জন্য আর কিছু বললাম না, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে আসা হলো। তারপর মেয়েটি আমাকে দেখে বলে উঠল, আরে হোকাখোর আপনি! মেয়ের মুখের দিকে তাকাতেই শরবত গলায় ঠেকে বেসম খেলাম। আরে হোকাখোর আপনি! আপনি এখানে? আরে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? চিনতে পারছেন না নাকি? আমাদের তো কালকে বাসের মধ্যে দেখা হলো, আপনি হোকা টানছিলেন। আপনার হোকা টানার স্টাইলটা কিন্তু সেই ছিল। একদমই মেয়েটা শুধু বলেই গেল। আমার মান ইজ্জত মনে হয় এবার সব পাটের খেতে চলে গেল রে। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু একবার আমার দিকে তাকাচ্ছে, একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। তারপর আম্মু বলল, মা, তুমি এসব কি বলছো? কে হোকাখোর? আর তোমরা দুজন দুজনকে চেনো নাকি? আসলে আন্টি, আপনার ছেলে না কালকে... আমি মেয়েটির কথা থামিয়ে বললাম, হ্যাঁ আম্মু, আমি ওনাকে চিনি তো, কাল বাসেই তো ওনার সাথে পরিচয় হলো। তা বুঝলাম, কিন্তু হোকাখোরটা কে? আমি কি, তুই হোকাখোর? আরে আম্মু, আমি ওনাকে ওই গল্পটা বলেছিলাম বাসের মধ্যে, হোকা টানার গল্প। তুমি আমায় ছোটবেলায় যে গল্পটা বলে ঘুম পাড়িয়ে দিতে না, সেই গল্পে উনাকে বলেছিলাম, ওই কথা বলছেন উনি। আমি তোকে হোকা টানার গল্প বলে কবে ঘুম পাড়িয়ে দিলাম? বাদ দাও তো, ছোটবেলায় তোমার হয়তো মনে নেই। আমি তোরে গল্প শুনাইলাম? আমার মনে নেই, আর তোর সে কথা মনে আছে? আমার ব্রেনটা যে সেই মেয়েটাকে উদ্দেশ্য করে, আর আপনিও না কোন জায়গায় কি বলতে হয় তাও জানেন না,
আচ্ছা সরি সরি। মেয়েটি তার আম্মুকে উদ্দেশ্য করে। আম্মু, আমি ওনার সাথে আলাদা কথা বলতে চাই। আচ্ছা যা, তোর রুমে নিয়ে গিয়ে কথা বল। মেয়েটি দাঁড়িয়ে গেল। তবু আমি বসে আছি, তাই আম্মু বলে উঠল। কিরে, তুই বসেই রইলি কেন? তারপর আমি উঠে মেয়েটির পিছনে পিছনে তার সাথে যেতে লাগলাম। মেয়েটি ঘরের মধ্যে ঢুকেই আমাকে এক টান মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। তারপর ঠাস করে দরজাটা আটকে দিল। ওই কি করছেন? এত জোরে কেউ দরজা লাগায় নাকি? চুপ শালা। আমার বাপের দরজা আমি যেভাবে কেন লাগাই, তাতে তোর বাপের কি? মাইয়া বলে কি? একেবারে আপনি থেকে তুই, তার সাথে শালা ফ্রি। তার ছেঁড়া নাকি বেটার? পাগল হয়ে গেলেন নাকি? কি বলেন এগুলা? আমি ঠিকই আছি। শালার সাহস কত! আমাকে কাল কি বলছিলি, আমায় মনে আছে? কি বলছিলাম? আমি বাচাল, তুই বাচাল, তোর গোষ্ঠীর সবাই বাচাল। আর একটু আগে কি বললি? আমি জায়গা অনুযায়ী কথা বলতে পারি না, তাই না? তার জন্য সরি। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। আর এখন থেকে আমার সাথে এইভাবেই কথা বলবি, মনে থাকে যেন। সেমরি, আমাকে তুমি এখনো চেনো না। তোর বাড়িতে আসছি, এজন্য যা মন চাই তাই করছিস, তাই না? দিন আমারও আসবে। এই দিন না, আরও দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। এই তো গুড বয়। এখন বল, তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন? জিএফটিএফ আছে নাকি? আরে না, আমার মতো শিশু বাচ্চা ছেলে গপ কই বাপো। থাকলেও ভুলে যা, আমায় এখন বিয়ে করবি তো? না, আমি না বলাতে মেয়েটার টেবিলের ওপর থেকে একটা চাকু নিয়ে আমার গলায় ধরে। কি বললি কুত্তা, আরেকবার বল। আরে আরে, কি করছেন কি? গলায় লেগে যাবে তো। ছাড়ুন, প্লিজ ছাড়ুন। আমি এখনো বিয়ে করি নাই। লেগে গেলে আমার বউটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আমিও বিয়ের আগে বিধবা হতে চাই না। এখন বল, আমাকে তুই বিয়ে করবি কি না? আমার গলায় ছুরিটা আরও একটু চাপ দিয়ে বলল, করব। এবার ছাড়ুন প্লিজ। এই তো গুড বয়। এখন নিচে চলো শোনা। আর আমাদের মধ্যে এই ঘরে যা হলো, নিচের কেউ যেন জানতে না পারে। আমি এইগুলো এমনিতেই কাউকে জানাবো না। আমার সাথে এমন কেউ জীবনে করে নাই। আর তুই, আম্মু যদি এই কথাটা জানতে পারে, তাহলে তো আমাকে খেপাতে খেপাতে শেষ করে দিবে। আমার মতো ছেলে একটা মেয়ের কাছে হেনস্থা হয়েছে ভাবা যায়? তারপর আমি দরজার কাছে আসতেই। ওই দাঁড়াও। আবার কি হলো? তোমার কপালে ঘাম জমে আছে, আসো মুছে দেই। আর আমার বরটার সাথে তো পরিচয়ই হলো না। তারপর মেয়েটি তার ওড়না দিয়ে আমার কপালের ঘাম অতি আদরে মুছে দিল। মেয়েদের মন বোঝা সত্যিই কঠিন। কিছুক্ষণ আগেও যেন এই মেয়েটা আমাকে তেলে বেগুনে ভেজে খাবে, আর এখন এই মেয়েটাই আমার ঘামগুলো মুছে দিচ্ছে। হায় রে মেয়েজাত, তোদের মন বোঝা সত্যি কঠিন। কি ভাবছো এত? আমরা কি পরিচিত হব না? না মানে আসলে কি আমতা আমতা করছো ওকে? আমি জান্নাতুল রিয়া, অনার্স প্রথম বর্ষ। তুমি আমাকে রিয়া বলেই ডাকতে পারো। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি আমাকে আজিজ বলেই ডাকতে পারেন। কেন, আমি দুষ্টু বলে ডাকলে কি সমস্যা আছে নাকি? আর তুমিও আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? এখন নিচে চলো। তারপর আমি আবারও রিয়ার পিছনে পিছনে নিচে নেমে আসলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে, কিরে, মন মরা করে আছিস কেন? আসলে আন্টি, আমার ঘরের ফ্যানটা নষ্ট তো, তাই গরমে এমন হইছে। ও, কিরে, বৌমাকে পছন্দ হয়েছে তোর? মাথা ঝাঁকিয়ে সকলে একসাথে বলল, আলহামদুলিল্লাহ। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের বাড়িতে চলে আসলাম। রাত 11টায় ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। অচেনা নাম্বার। এই সময় আবার কে ফোন দিল? ধরার পরে, আমার বাবুটা কি করে? জি আম্মু, ঘুমাইছিলাম। ওই কুত্তা, আমি তোর কোন কালের আম্মু লাগি? তাহলে কি খালামণি? ওই কুত্তা। ওই সেরি, চিল্লাস কেন? পরিচয় না দিলে চিনবো কেমনে? আমি রিয়া, তোর বউ। ওহো বউ, তুমি তা আগে বলবা না? তাহলেই তো আর আম্মু খালামণি ডাকি না। কিন্তু আমি বিয়ে করলাম কবে? বিয়ে করিস নাই, করবি, সমস্যা কোথায়? কিন্তু এখন বল, আমাকে ওইগুলা আম্মু খালামণি বলে ডাকলি কেন? আর বলবো না। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার আম্মু আর খালামণি আদর করে বাবু বলে ডাকতো। তাই ভাবলাম তুমি হয়তো আমাকে থামিয়ে দিয়ে। চুপ কর শালা। নাম্বার দেখেও কি চিনিস না কার নাম্বার? তোমার নাম্বার তো আমার কাছে ছিল না। শালা, নিজের বউয়ের নাম্বার রাখিস না তুই? কেমন বর? আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যে আমার কপালে কি লিখে রাখছো? সরি বউ। চুপ, এক্ষুনি আমার নাম্বার বউ লিখে সেভ করবি। এই তো আমার বাবুটা। সরি আমার বরটা। আচ্ছা শোনা, তুমি রাতের খাবার খাইছো? বউ খাইছি।
তুমি খাইছো বউ? খাইছি। তা আমার বরটা কি দিয়ে খাইলো? পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা। কি আজিজ, তুমি এই রাতে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা খাইছো? ঠান্ডা লেগে যাবে না? তুমি কি জানো না এখন ঠান্ডা লাগলেই মানুষজন করোনা পদবি দিয়ে দিতেছে? ঠান্ডা লাগলে তখন কি হবে? কি করব বলো, আম্মাও তো বয়স হয়ে গেছে তাই না? তো আম্মার বয়সের সাথে পান্তা খাবার কি সম্পর্ক? ওই যে আম্মু তো এখন আর বেশি রান্না করতে পারে না, তাই আম্মু শুধু সকালে রান্না করে। সকালে গরম খাবার খাই, দুপুরেও ওই খাবারগুলোই খাই। পরে আম্মু পানি দিয়ে রাখে, তাই রাতের বেলায় পান্তা খাই। আমি তো আর আমার আম্মুকে কষ্ট দিতে পারি না তাই না? ইস, আমার সোনাটার রাতে পান্তা খেতে খুব কষ্ট হয় তাই না? আর বেশি দিন তোমার কষ্ট করতে হবে না সোনা। আমাদের বিয়ে হয়ে গেলে তোমাকে প্রতিদিন প্রতি ওয়াক্তে গরম গরম খাবার খাওয়াবো, কেমন? সোনা, এখন ঘুমাই। আমার না প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আচ্ছা সোনা, তুমি ঘুমাও। রাত জাগলে আবার ঠান্ডা লাগতে পারে তোমার। এমনিতেই তুমি পান্তা খাইছো। রাখি, বাই। এই শোনো না। আবার কি হলো? এই না বললে তোমার ঘুম পাচ্ছে? পাচ্ছে তো। তো আবার কি? একটা দাও না। কি দিব? ওই যে সবাই যা দেয়, যেটা ঘুমানোর আগে। সবাই কি দেয়? ওই যে চুমাচুমি। লজ্জায় লাল হয়ে। ধুর, তুমিও না। আমার বুঝি লজ্জা করে না? বিয়ের পরে দিব, কেমন? এখন রাখি, তুমি ঘুমাও। বলে ফোনটা কেটে দিল। এদিকে রিয়া মনে মনে ভাবছে, কি লজ্জা, কি লজ্জা। ছেলেটা আসলেই একটা দুষ্টু। দুষ্টু না হলে কি কেউ করে এমন ভাবে চুমু চায়? দুষ্টু কোথাকার। কুত্তি, আমার স্বাদের ঘুমটা নষ্ট করে এখন লজ্জা পাচ্ছিস তাই না? কত সুন্দর মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুম দিলাম, আর আমার ঘুমের 12টা বাজাইয়া দিল। সকালে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে আছি। সকাল 8টা। ওই ছেঁড়া, উঠ। আর কতক্ষণ ঘুমাবি? উঠতে হবে না নাকি? সারাদিন খালি ফোন টিপা আর ঘুম পাড়া, তাছাড়া কি তোর আর কোনো কাজ নাই নাকি? এ কি আম্মু, হঠাৎ আমার সাথে এমনভাবে কথা বলছে কেন? অন্যদিন তো ভালোভাবেই ডেকে দেয়, আজ আবার কি হলো? কি হলো, চেঁচাচ্ছ কেন? ও, আমি এখন চেঁচাচ্ছি? আমি এখন কথা বললেই তো তোর চেঁচামেচি মনে হয় তাই না? ধুর আম্মু, কি বলো এগুলো? কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই। টেবিলের উপর খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে নে। বলেই আম্মু চলে গেল। বুঝি না বাপু, এদের কখন কি হয়। ধুর, ভাল লাগে না। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে চলে আসলাম। আম্মু, খাইয়ে দাও। তোর কি হাত নাই নাকি? নিজে খাইতে পারছিস না? প্লেটের নিচে খাবার রাখা আছে, খেয়ে নে। মনে হয় খুবই রেগে আছেন আমার মা জননী, তাই আর তাকে কিছু বললাম না, নইলে অবস্থা অন্যরকম হতে পারে। খাবারের প্লেটটা সরাতেই আমার চোখ কপাল উঠে গেল। সুন্দরভাবে খাবারগুলো সাজানো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ভর্তা আর পান্তা ভাত। আম্মু, এগুলো কে খাবে? কেন বাবা, তোর তো রাতে পান্তা খেতে কষ্ট হয় তাই না? তাই আমি ভাবলাম সারাদিন পান্তা ভাত খাবি আর রাতে না হয় গরম খাইলি। তুই তো আবার আমাকেও কষ্ট দিতে চাস নে। কি আইডিয়াটা কেমন হলো বল? কাল রাতে আমি রিয়াকে যা যা বলেছি সেগুলো আম্মু কিভাবে জানলো? তাই তো বলি, আম্মু আমার সাথে এমন করে কথা বলছে কেন? আমি কখন তোমাকে এগুলো বললাম আম্মু? পিছনে থেকে কেউ একজন। আম্মুকে বলেন নাই, তবে আমাকে তো বলছেন। আমি পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। এই মেয়ে এত সকালে আমাদের বাড়িতে কি করে? রিয়া, তুমি এত সকালে আমাদের বাড়িতে? আমি তোমার কথা রাতে বিশ্বাস করে ভাবলাম এখন থেকে যখন সময় পাই তখনই আম্মুকে এসে হেল্প করব। আর পরে আম্মুর কাছ থেকে জানতে পারলাম তুমি রাতে আমাকে যা যা বলেছো সবগুলাই মিথ্যা। শালা চিটার। কি বলো? আম্মু আছে তো। আর আম্মু, আমি পান্তা খাইতে পারবো না। কি বললো? তুমি খাইতে পারবে না তাই না? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিতেছি। খাইয়ে দিতে হবে না তোমাকে, আমি খাবোই না। কি বললি? তুই খাবি না তাই না? ছুরি আনবো? আম্মু গো। আম্মু আমার কথা শুনে মুখে একটা ভেঙচি কেটে চলে গেল, আর আমি পড়ে রইলাম এই ঝগড়ুটে মেয়ের কাছে। রিয়া আমার কাছে এসে বসে। দেখি দেখি, হা করো সোনা। বাচ্চাদের মতো। না না, আমি খাবো না। তুই হা করবি নাকি ছুরিটা গলায় ধরবো? তুই পচা, তোমার কাছে আমি খাবো না। পচা মেয়ে, যাও বলছি যাও, বাচ্চাদের মতো করে। কুত্তা, আমি কিন্তু এবার সত্যি সত্যি রেগে যাচ্ছি। রিয়ার চিৎকারে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হা করে ফেললাম, আর রিয়া আমার মুখের মধ্যে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। উফ ভাই,
সেই সুস্বাদু খাবার। খাওয়া শেষ করে আমি আমার রুমের মধ্যে এসে বসে আছি, আর রিয়া আম্মুর সাথে কি যেন কথা বলছে। কিছুক্ষণ পরে রিয়া আমার রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর চলো কোথায় যাব? বাইরে ঘুরতে বের হব আমরা। কিন্তু কোথায় যাব সেটা তো বলবে নাকি? গেলেই দেখতে পারবে। আমি আর কথা বাড়ালাম না, আম্মুকে বলে রিয়ার সাথে বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। কিছু সময় পরে রিক্সাটা একটা রেস্টুরেন্টের সামনে থামলো। তারপর ভিতরে ঢুকে যা হলো আর যা দেখলাম তার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না। হবু বউয়ের সাথে ঘুরতে বেরিয়েছি। হবু বউ আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলো। রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেই একদল মেয়ে আমাদের সামনে এক প্রকার দৌড়ে চলে আসলো। শালার মেয়েগুলাও না দেখতে এক একটা, উফ। তাদের মধ্যে একটা মেয়ে আমার বউকে মানে হবু বউকে উদ্দেশ্য করে বলল, দোস্ত মালটা কে রে? উফ, দেখতে তো সেই। হ্যাঁ রে দোস্ত, সেই মাল তো দেখতে একদম আখের মতো, চিকন হলেও ভেতরে মনে হয় রসে ভরা, মনে হচ্ছে আখের মতো, এখনই চিবিয়ে খেয়ে ফেলি। আল্লাহ গো, এ আমি কাদের তলে পড়লাম? এরা কি আমাকে ইফটিজিং করতেছে? ধুর, ভয় পাই নাকি আমি হলাম পুরুষ মানুষ। পুরুষ মানুষ কি ভয় পাই নাকি মেয়েগুলোর কথা শুনে? আমার হবু বউ দেখলাম রেগে আগুন। এই তোরা এগুলো কি শুরু করলি? ও আমার বর, ভালোভাবে কথা বল। আরে দোস্ত রাগিস কেন? আমরা তো এমনি মজা করলাম। তুই তো আমাদের বললি তোর হবু বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি, তাই আমরাও দুলাভাইয়ের সাথে একটু মজা করলাম। দুলাভাই আপনি কি রাগ করলেন? আমি মেয়েটির গালে একটা টিপ্পনি মেরে মুচকি হাসি দিয়ে, ধুর শালিরা কি যে বলো না তোমরা, না আসলে এক একটা শালি। শালিদের কথায় কি রাগ করা যায়? আপনি কি আমাদেরকে গালি দিতেছেন ভাইয়া? দেখো দেখো, শালিগুলো বলে কি, আমি তোমাদের গালি দিতে যাব কেন? এটা তো আমাদের সম্পর্কের নাম। ওই তুমি এখন চুপ করবে? থার্ড মেয়েগুলোকে উদ্দেশ্য করে, তোদের সাথে ওর পরিচয় করিয়ে দেই। ওর নাম আজিজ, পুরোর নাম মোহাম্মদ আজিজ। আর আজিজ এরা হলো। মেয়েগুলো রিয়াকে থামিয়ে দিয়ে, থাক দোস্ত, তোর পরিচয় করিয়ে দিতে হবে না, দুলা ভাইয়ের সাথে আমরা এমনিতেই পরিচয় করে নিচ্ছি। তারপর একে একে সবগুলো মেয়ে হাত বাড়িয়ে দিয়ে প্রথমে হাই বলে তাদের নামগুলো বলতে লাগলো। ওরা বলল, হাই, আমি মিনা, আমি সিনা, আমি বিনা, আমি রিনা, আমি মনা। আমি কনা। আমি টিনা। আর আপনি? জি, আমি জানি না। কি? ও সরি, রিয়া তো তোমাদের আমার কথা বললই, তাই না? ও হ্যাঁ, রিয়া তো বললই, কিন্তু দুলাভাই আপনি যে কি বলবো তাই মন থেকে সবকিছু হারাই ফেলছি। আবার কি হাত মিলিয়ে পরিচিত হবেন? আমি কিছু বলতে যাব তার আগেই, না থাক, তার কোনো দরকার নেই, তোরা থাক, আমরা এখন আসি। কি বলছিস দোস্ত? কিছু না খাইয়ে চলে যাবি? কত আশা করে আসলাম, আজ পেট পুড়ে খাবো। অন্য একদিন খাওয়াবো, এখন তোরা থাক। রিয়া মনে মনে বলে, খাচ্চুন্নির দল, আমার বরটাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছিস আর আমি তোদের খাওয়াবো না? কোন দিন খাওয়াবি সেটা তো বলে যা। আমার বিয়ের দিন সবাই আসিস আর পেট পুড়ে খেয়ে যাস। বাবুর্চিকে বলে তোদেরকে একটা এক্সট্রা টেবিল রেখে দেব, যা যা মন চায় খেয়ে নিস, এখন বাই। বলে রিয়া আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। আর মেয়েগুলোকে দেখে মনে হলো শালিকারা আজ 7 দিন হলো না খেয়ে আছে, আর তারা খবর পেয়েও তা হারিয়ে ফেললো। বাহিরে এই কুত্তা, তুই ওদের সঙ্গে অমন গা ঘেসে ঘেসে কথা বলছিলি কেন রে? নাকি তোর চরিত্রই এমন? শালা লুজ ক্যারেক্টার। কাঁদো কাঁদো কণ্ঠে, সি 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 রিয়া, সি, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? আমাকে এত বড় অপবাদ দেওয়ার আগে তোমার একবারও কথাটা মুখে আটকালো না? না, এ জীবন আমি আর রাখবো না। ওই ফিল্মি ডায়লগ ছাড়, তুই কি করতে পারিস তা আমার জানা হয়ে গেছে, শালা লুচু। দেখো, ওরা আমার শালির মতন, তাই তো একটু দুষ্টামি করলাম। আর ওরা যে আমাকে আখ বলল, আবার আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে চাইলো, কই তখন তো কিছু বললে না ওদের? ও, যত দোষ নন্দ ঘোষ, তাই না? ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এরপর থেকে কোনো মেয়ের দিকে তাকালে না চোখ তুলে নিব। এই মনে মনে, হয় তোর বাপের দেওয়া যৌতুকের চোখ তো, তাই না, যে চাইলি আর তুলে নিলে? কিছু বললে? কই না, না কিছু তো বলি নাই। যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এই তো গুড বয়। এখন চলো আমরা ফুচকা খাবো। এই না, না আমি ফুচকা খাইতে পারবো না। কেন, সমস্যা কি? খাইতে পারবে না কেন? তুমি ফেসবুকে ওই পোস্টটা দেখো নাই? কোন পোস্টটা? আরে ওই যে বড় ভাই পোস্ট করেছিল।
মামা, আপনি কি টয়লেট করার পরে সাবান দিয়ে হাত ধৌত করেন? না মামা, তবে টয়লেটে যাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিই। সারাদিন মরিচের কাজ করতে হয় তো। ছি, কি বলো এগুলো? সত্যি। ফুচকা আমার সব থেকে প্রিয়। তাহলে তুমি খাও, কিন্তু আমি খাইতে পারবো না। তাহলে থাক, তুমি না খাইলে আমিও খাবো না, পরে একদিন খাবো। এখন তাহলে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো। আচ্ছা চলো, রিয়াদের বাড়ির সামনে তাহলে আমি এখন আসি, কেমন? আমাদের বাড়িতে আসো, পরে যাও। আম্মু, বাড়িতে একা আছে, যেতে হবে। আর তাছাড়া সারা জীবন তো পড়েই আছে তোমাদের বাড়ি যাওয়া আশা করার জন্য, তাই না? সত্যি সত্যি চলে যাব? তাহলে আমাদের বাড়িতে আসো। না, যাব না। তুমি বরং আমাকে একটা দিয়ে দাও, আমি চলে যাই। তুমি কি পাগল নাকি এই রাস্তার মধ্যে? আচ্ছা বাবা, আচ্ছা, লাগবে না তোমার বিয়ের পরেই দিব বাসর ঘরে গিয়ে। তুমি যাও, তারপর আমি যাব। পাগল একটা আমার। বলেই ভিতরে চলে গেল। আর তারপর আমিও আমাদের বাড়িতে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। তারপর রিয়াকে ফোন দিলাম, কিন্তু এ কি, রিয়ার ফোনটা ব্যস্ত দেখাচ্ছে কেন? এত রাতে রিয়া কার সাথে কথা বলে? অনেকবার ফোন দিলাম, কিন্তু ওই একই কথা, ব্যস্ত আর ব্যস্ত। তাই আমিও আর ফোন টোন দিলাম না, ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ কিসের যেন শব্দে ঘুমটা ভেঙে গেল। চারদিক যেন স্তব্ধ হয়ে গেল নিমিষেই। তবে কিসের শব্দে ঘুমটা ভেঙে গেল আমার? সামনের দিকে তাকাতেই হালকা ডিম লাইট আলোতে কিছু একটা চোখে পড়ল। এ মা, 2জন মহিলা দাঁড়িয়ে আছে। আমার রুমে 2জন মহিলা কিভাবে থাকতে পারে? এ বাড়িতে তো শুধু আমি আর আম্মু ছাড়া আর কেউ থাকে না। তাহলে আমি যা ভাবছি তাহলে কি তাই? ভূত নাকি? ভয়ে কিছু বলতেও পারছি না। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ঘরটা লাল, নীল, বেগুনি আরও অনেক রঙে রাঙিয়ে উঠল। ও মা গো, তাহলে কি এটা ভূত পেতনিদের গায়ের রং? না, আমি মরতে চাই না এই ভূতদের হাতে। কিছু একটা আমাকে করতেই হবে, কিন্তু কি করব? পাইছি। তাই শরীরে যতটা সম্ভব শক্তি আনা যায় সব শক্তি এক জায়গায় করে দিলাম, এক চিৎকার। ও মা গো, ভূত ভূত ভূত! বাঁচাও মা গো, বাঁচাও! মেরে ফেললো আমায়! বাঁচাও, কেউ বাঁচাও! আমার চিৎকার শুনে ঘরটা এমনি এমনি আলোকময় হয়ে উঠল। মানে এর বাল্বটা জ্বলে উঠল। আর কে যেন দৌড়িয়ে এসে আমার মুখটা চেপে ধরল আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার জান, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো শালাই অবাক। ঘরটার চারিদিকে তাকিয়ে দেখি পুরো ঘরটা সুন্দরভাবে সাজানো। আর যে 2জন মহিলার কথা বললাম তারা আর কেউ নয়, একজন আমার আম্মু আর একজন আমার হবু বউ রিয়া। আজকে আমার জন্মদিন, আর আমারই মনে ছিল না, কিন্তু রিয়া কিভাবে জানলো যে আজ আমার জন্মদিন? আর এই প্ল্যানটাই বা কার? কি আজিজ, কেমন সারপ্রাইজ দিলাম বলো? রাখো তোমাদের সারপ্রাইজ। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম সেটা জানো? কানে ধরে। আমার শোনাটা ভয় পেয়ে গেছে, সরি জানু। আরে আরে, কি করছো? সরি বলতে হবে না। আমিও অনেক খুশি হয়েছি, কিন্তু এত কিছু কখন করলে আর কিভাবে করলে? আমি আর আম্মু মিলে প্ল্যান করেছি। সকালে তোমাকে খাওয়ানোর পরে তুমি যখন তোমার রুমে চলে গেলে তখন আম্মু আমাকে বলল কাল নাকি তোমার জন্মদিন। তারপর সকালের ঘটনা। মা, কি বুঝলে আমার ছেলেটা কেমন? আম্মু ভালোই, তবে অনেকটা দুষ্টু। মা, আমার ছেলেটা দুষ্টু হলেও ওর মনটা অনেক ভালো। কারোর কখনো ক্ষতিও দেখতে পারে না। গরিব দুঃখীদের সাহায্য করতে চেষ্টা করে, ওর যতটুকু সাধ্য আছে। তাই সবার খুশিতে ও খুশি, আর সব সময় সবাইকে আনন্দ দেবার চেষ্টা করে। আম্মু জানি সেটা, আমি প্রথম দিনই বুঝতে পেরেছি ওকে দেখে। তারপরও মা, আমার এই বজ্জাত ফাজিল ছেলেকে একমাত্র তুমিই ঠিক করতে পারবে। দোয়া করবেন আম্মু। কালকে তুমি সকাল সকাল রেডি হয়ে আমাদের বাড়িতে আবার আসবে মা, কেমন? অনেক কিছু রান্না করতে হবে। কেন আম্মু, কোনো অনুষ্ঠান নাকি? কিসের অনুষ্ঠান? সে কি, ফাজিলটা তোমাকে কিছু বলে নাই? না তো। কালকে তো ফাজিলটার জন্মদিন, আর তোমাকে বলবেই বা কেমনে? ওর জন্মদিন কবে ওর নিজেরই মনে থাকে না,
তাই হয়তো বলে নাই। তাহলে একটা প্ল্যান করবেন আম্মু? কি প্ল্যান? তারপর আম্মুকে সব কিছু বুঝিয়ে বলি, তারপর কি কি কিনতে হবে সেগুলো বলি, তারপর তোমাকে আমি বাইরে বেড়াতে নিয়ে যাই, আর সেই ফাঁকে আম্মু সব কিছু গুছিয়ে রাখেন। আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললে? তোকে বলতে যাব কেন রে, আমার বৌমা থাকতে? ও, এখন আমার থেকে এই পেতনিটা তোমার আপন হয়ে গেল, তাই না? আম্মু দেখছেন, আপনার ছেলে আমাকে পেতনি বলছে। ওই ফাজিল, আমার মেয়েটাকে একদম পেতনি বলবি না। ওকে ওকে, আমরা আর আজকের এই দিনে ঝগড়া না করি। কেকটা তো কাটতে হবে নাকি? আয় তোরা। তারপর আমি, আম্মু আর রিয়া মিলে কেকটা কাটলাম। আম্মুকে প্রথমে আমি খাইয়ে দিলাম, তারপর রিয়াকে খাইয়ে দিলাম, তারপর তারা দুজন আমাকে খাইয়ে দিল। রিয়া তো প্রথমে খাইয়ে দেবার আগে আমার পুরো মুখ কেক দিয়ে মাখিয়ে দিল। মেয়েটা আমার মতোই দুষ্টু আর অনেকটাই মিশুক। আমি একটা জিনিস বুঝলাম না, মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিল। আমার সাথে এমন ব্যবহার করে যেন তার সাথে আমার 4-5 বছর প্রেম করার পরে বিয়েটা হচ্ছে। অনেক আনন্দ করলাম তিনজন মিলে। তারপর আম্মু আমি তাহলে এখন আসি, কেমন? রিয়ার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মা? এত রাতে বাড়িতে কিভাবে যাবে? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে আসো। মা মেয়ে আজ দুজন একসাথে ঘুমাবো, আসো। মুচকি হাসি। ঠিক আছে আম্মু, চলুন। তারপর রিয়া আম্মুর সাথে আম্মুর রুমে চলে গেল, আর আমি পড়ে রইলাম আমার রুমে। আমিও শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বিয়ের আগেই যদি বউ আমাদের বাড়িতে থাকে তাহলে কি ঘুম আসে বলুন? খুব করে ইচ্ছা করছে রিয়ার সাথে ছাদে বসে ওই খোলা আকাশটা দেখি আর গল্প করি। রিয়াকে কি SMS দিব যাতে ছাদে আসে? যেই ভাবা সেই কাজ, দিলাম SMS। বউ কি করো? সঙ্গে সঙ্গে রিপ্লাই, আমার বরটার কথা ভাবি। আমার বর এত দুষ্টু কেন? তাহলে কি দুষ্টুমি ছেড়ে দিব? না, কখনোই না। এইভাবেই সারা জীবন আমার সাথে দুষ্টুমি করে যাবে। কি পারবে না? খুব পারবো। ঘুমাবে না? ঘুম তো আসছে না, কি করব? তাহলে শুধু শুয়ে থাকো, ঘুমাতে হবে না। ছাদে আসবে, ওই খোলা আকাশ দেখি দুজন একসঙ্গে আর গল্প করতাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমারও তো যেতে মন চাচ্ছে, কিন্তু আম্মু। আম্মু ঘুমাই নাই? ঘুমাইছে তো। তাহলে আসো, আমি ছাদে বসে আছি। কিন্তু আরে কোনো কিন্তু নয়, আসো তো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে আসছি, দাঁড়াও তুমি। রাত 2:30 ছাদে বসে বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। মেয়েটাকে সেই কখন আসতে বললাম, কিন্তু তার আসার কোনো নামই নেই। এইদিকে তো এত রাত, তার উপর আবার ছাদ। একা একা ভয় লাগে না বলুন? না, কি করব, এখন ফোনটাও ঘরে ফেলে আসছি, নইলে ফোন করে জানা যেত আসতে এত দেরি হচ্ছে কেন। এতক্ষণের অবসান ঘটিয়ে কেউ একজন তার নরম কোমল মসৃণ হাত আমার কাঁধের উপর রাখলো। পিছনের দিকে না তাকিয়েই আমি বললাম, এতক্ষণে আসলে রিয়া? সেই কখন থেকে একা একা বসে আছি, আমার কি ভয় ডর বলতে কিছু নাই নাকি? পিছনে থেকে, আমি তোর মা, একা একা যদি ভয় লাগে তাহলে এত রাতে ছাদে বসে বসে কি করিস? পিছনের দিকে তাকিয়ে দেখি এই মা, এ তো সত্যিই আমার আম্মু। আম্মু এখানে কি করে? আর রিয়াই বা আসলো না কেন? ধুর, ভাল লাগে না। আম্মু তুমি এখানে এত রাতে কি করো? আমি। তুই কি করছিস এই আধার রাতে ছাদের উপর? ভালো লাগছিল না আর ঘুমও আসছিল না, তাই ছাদে এসে বসে আছি। ডাহা মিথ্যে কথা। কিন্তু তুমি এখানে আসলে কেন? রিয়া তো একা একা ভয় পাবে রুমের মধ্যে। রিয়া রুমে নেই, ওর আব্বু আর ভাইয়া নিয়ে গেছে রিয়াকে। রিয়ার আম্মু নাকি অনেক অসুস্থ। কি বলো? কখন নিয়ে গেলেন? 20 মিনিট হবে। রিয়ার আম্মু অসুস্থ সেটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না, তার আগেই চলে গেল রিয়া। তোকে অনেকবার ফোন দিয়েছিল মেয়েটা, কিন্তু তুই ধরলি না। তাই আমি রিয়াকে বললাম ও হয়তো ঘুমিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও। আমি সকালে আজিজকে নিয়ে তোমাদের ওখানে যাব। আর রিয়া যাবার কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন দিয়ে জানালো তুই নাকি ছাদে একা একা বসে আছিস, তাই আমি তোকে নিতে এলাম। ও শালার শাশুড়ি অসুস্থ হবার আর টাইম পেল না। যেই ভাবলাম তার মেয়ের সাথে একটু সুখ দুঃখের আলাপ করব, অমনি তার অসুস্থ হতে হবে।
এখনই এমন জানি না, বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা নেবার প্ল্যান করব তখন কি হবে? এত কি ভাবিস, চল তাড়াতাড়ি ঘুমাবি, কাল আবার সকালে রিয়ার আম্মুকে দেখতে যেতে হবে। বাচ্চাদের মতো আবদার করে। তবে আম্মু, আমার মাথাটা না অনেক ব্যথা করছে। আমি আজ তোমার রুমে শুবো তোমার কোলেতে, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে মুচকি এসে। আচ্ছা ঠিক আছে, এবার তো চল। তারপর আম্মুর সাথে আম্মুর রুমে চলে আসলাম। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আম্মুর কোলে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি সেই খেয়ালই নেই। সকালে আম্মুর কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙল। আমার আম্মু প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করেন। তারপর কি রে, বসে আছিস যে? যা রুমে গিয়ে উজু করে এসে আগে নামাজ আদায় করে নে। আম্মু। তারপর নিজের রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপর আম্মু কিছু টুকিটাকি বাড়ির কাজ করে নিল, আর আমরা সকালের খাবার খেয়ে রিয়াদের বাড়ির দিকে রওনা হলাম। সকাল 9টা। রিয়াদের বাড়ির এই সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই দরজাটা খুলে গেল। সামনে রিয়া দাঁড়িয়ে আছে। মনে হয় আমাদের অপেক্ষাতেই এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। আম্মু আসেন, ভেতরে আসেন। আমাকে ভিতরে আসতে বলবে না, শুধু আম্মুই ভিতরে যাবেন? তাহলে আমি কি আবার চলে যাব? তোমাকে কে চলে যেতে বললো? আমি কি একবারও বলেছি তুমি চলে যাও? তা বলনি, কিন্তু ভিতরেও তো একবারও আসতে বললে না আমাকে, শুধু আম্মুকেই বললে। দেখেছেন আম্মু, আপনার ছেলে কতটা হিংসুটে, আপনাকেও হিংসা করছে। তোরা আবারও শুরু করলি? তোদের দেখছি সাপ বেজির সম্পর্ক, দেখা হলেই ঝগড়া করিস। আমি ভাবছি সারা জীবন তোরা একসাথে থাকবি কি করে। আম্মু, এটাকে বলে ভালোবাসা। ও তুমি বুঝবে না, তাই না রিয়া? আমার কথা শুনে মনে হলো মেয়েটা লজ্জা পেয়েছে। মরে যাই মরে যাই, কি লজ্জা কি লজ্জা। তুই আর ভালো হইলি না। রিয়া মা, চল তো, তোর আম্মুর রুমে নিয়ে চল আমাকে। আম্মু আসেন, আর আপনিও আসেন। চলেন। তারপর রিয়ার আম্মু আব্বুর রুমে চলে আসলাম, আর দেখলাম একটা সেরি মানে আমার শাশুমা চিত হয়ে শুয়ে আছেন। আসসালামু আলাইকুম আপা, এখন কেমন আছেন? রিয়ার আম্মু আমাদের দিকে তাকিয়ে, ওয়ালাইকুম আসসালাম আপা, এখন ভালো। পুরো কথা বলতে না দিয়ে আমি দৌড়ে শাশুমার কাছে গিয়ে, আম্মা গো, আপনার কি হয়েছে আম্মা? একবার শুধু বলেন আম্মা, আপনার এই অবস্থার জন্য কে দায়ী আম্মা? আপনার এমন হাল আমার দেখতে হবে আমার এই চোখ দুটো দিয়ে, তা আমি মানতে পারছি না গো আম্মা। এটা দেখার আগে আমার চোখ অন্ধ হলো না কেন গো আম্মা? হায় আল্লাহ, কি বলতে কি বলে ফেললাম। আল্লাহ, তুমি আমার এই দোয়াটা তুলে নাও আল্লাহ। আমি এখনও বিয়ে করি নাই, আর আমি কানা হতে চাই না গো আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। তারপরে কথাগুলো বলে রিয়ার দিকে তাকালাম, দেখলাম মেয়েটা একদম ইমোশনাল হয়ে পড়েছে। রিয়া আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। রিয়া ভাবছে আমি তার মাকে কতটা সম্মান করি, ভালোবাসি। এদিকে রিয়ার আম্মুও ইমোশনাল হয়ে পড়েছেন, কিন্তু আমার আম্মু ঠিকই ধরতে পেরেছেন যে এটাও আমার দুষ্টুমি ছাড়া কিছু না। বাবা বাবা, এত উত্তেজিত হবার কিছুই হয় নাই আমার। তুমি উত্তেজিত হও না বাবা, সব ঠিক হয়ে গেছে। আপনি কি বলছেন আম্মা? আপনার এত বড় একটা অসুখ করলো, আপনি মরতে মরতে বেঁচে উঠলেন, আর বলছেন কিছুই হয় নাই? আমার কথা শুনে সবাই আমার দিকে অবাকের উপর অবাক দৃষ্টিতে তাকালো। আজিজ, এগুলো কি বলছো তুমি? উনি মরতে যাবেন কেন? রিয়া মামুনি, তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও তো, তোমার আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে আম্মু। তারপর রিয়ার সাথে আমি ওর রুমে চলে আসলাম। রিয়ার রুমে ঢুকতেই ও দরজাটা বন্ধ করে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। রিয়ার কাণ্ড দেখে তো আমি অবাক। এই মেয়েটার আবার কি হলো? আমার সোনাটার আবার কি হলো? কাঁদছো কেন এভাবে জানো? আজিজ, তুমি আমাদের পরিবারকে নিয়ে এতটা ভাবো, তুমি সত্যি অনেক ভালো আজিজ। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সো মাচ। বাহ, এইটুকুতে এত কিছু? সামান্য একটু কান্না করার জন্য এত সম্মান পেলাম, ভাবতেই কেমন নিজেকে গর্বিত মনে হচ্ছে নিজের উপর। আই লাভ ইউ টু জানু। এবার তো আমাকে ছাড়ো, জামাটা তো ভিজে গেল। না, ছাড়বো না। এখন তোমার ওই গোলাপি রঙের ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিব। বলেই রিয়া ওর মিষ্টি ঠোঁট দুটো
আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। কতক্ষণ যে এভাবে ছিলাম তার কোনো ঠিক নেই। তারপর রিয়ার ওই গোলাপি রঙের ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো আটকে আছে। শুধু যে আটকে আছে তা বললে ভুল হবে, কারণ দুজনের রেসপন্স যেন বেড়েই চলেছে। দুজনের একজনেরও ছাড়ার কোনো নামই নেই। তার সাথে রিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট বাড়ি খাওয়ার কারণে এক অন্যরকম শব্দের সৃষ্টি হচ্ছে। এই শব্দটার কারণে একজন আরেকজনের উপর যেন আরও মাতাল হয়ে পড়েছি। আমাদের অনুভূতি প্লাস আকর্ষণ যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রিয়ার ঠোঁটটা যেন আমাকে আরও তার কাছে টানছে। সাথে রিয়াও ছাড়বার পাত্রী নয়। রিয়াও যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার রেসপন্স বাড়িয়ে তুলছে। দুজনেই ভেসে বেড়াচ্ছি এক অন্যরকম জগতে। আমাদের মাতাল করা এই মুহূর্তটার ছেদ ঘটিয়ে কে যেন দরজায় কড়া নাড়তে লাগলো। হ্যাঁ, এটার কেউ নয়, আমার আম্মু। আজিজ, আমাদের এবার যেতে হবে। তুই তাড়াতাড়ি আয়, আমি রিয়ার আম্মার ঘরে তোর জন্য অপেক্ষা করছি। আম্মুর ডাকে যেন দুজনের হুঁশ ফিরল। তারপর আমরা একজন আরেকজনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে ছিটকে দুজন ঘরের দুদিকে চলে গেলাম। রিয়া সোজা তার বিছানার উপর গিয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, আর আমি দরজার সামনে গিয়ে আবার কি যেন মনে হলো তাই, আম্মু তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি বলে আবার বিছানার কাছে রিয়ার সামনে এসে দাঁড়ালেন। তারপরে একটা হাত রিয়ার কাঁধের উপর রেখে রিয়ার কাঁধে হাত রাখতেই ও যেন কেঁপে উঠল, আর আমি ওর নাম ধরে ডাকতেই ও লাফ দিয়ে উঠে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছে। আমি রিয়ার মাথার উপর আমার হাত রেখে ওর ঘন কালো চুলগুলোর মধ্যে আমার আঙুলগুলো বলাতে বলাতে বললাম, রিয়া, এই রিয়া, কি হলো? মেয়েটা যেন কিছুই বলছে না, একদম নিশ্চুপ। হয়তো আগের ওই কাজটা করার জন্য অনেকটা লজ্জা পেয়েছে। আমি আবারও বললাম, আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে? এবার শুধু মাথাটা ঝাঁকিয়ে বলল, অনেকটা। বাহ, আমার চোখরুটে বউটা দেখি লজ্জাও পায়। তা আরেকবার হবে নাকি বউ? তোমার ঠোঁট দুটো কিন্তু সেই পরিমাণের মিষ্টি। যা দুষ্টু, সারাদিন শুধু দুষ্টুমি না, আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা কোথা থেকে পাও শুনি? আর লজ্জা পেতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। দেখি এবার আমার মুখের দিকে একবার তাকাও, আমার বউটাকে এক নজর দেখে তো যাই। এইবার রিয়া আমার মুখের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো, সাথে তার চাহনিতে ভয়ের আভাটাও স্পষ্ট দেখতে পেলাম। রিয়া মায়াভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, যেতে হবে মানে? কই যাবে? বাড়িতে যেতে হবে না, আম্মু তো ডেকে গেলেন আমাকে। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ সোনা, আম্মু তো তাই বললেন। তাছাড়া বাড়িতে আম্মু অনেক কাজ রেখে আসছেন, সেগুলো গিয়ে করতে হবে তো। ঠিক আছে, তাহলে যাও। রাগ করলে নাকি বউ? কাল তো আবার দেখা হচ্ছেই। আমি কারোর উপর রাগ করি নাই। ঠিক আছে, তাহলে যাবার আগে কি আরেকবার হয়ে যাবে নাকি গো সোনা? যা হবে সব বিয়ের পর, এখন তুমি যাও তো। বলে আমাকে ধাক্কিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি বেচারা নিরুপায় হয়ে রিয়ার আম্মুর রুমে চলে আসলাম। তারপর আম্মুকে ডেকে, আম্মু চলো এখন। আমার কথা শুনে দুজনেই আমার দিকে তাকালো। আমাকে দেখেই তাদের মুখটা যেন অন্য রকম হয়ে গেল। আমার দিকে তাকিয়ে রিয়ার আম্মুও আমার আম্মু একজন আরেকজনের মুখের দিকে তাকালেন। কি হলো, বাড়িতে যাবে না নাকি? ও হ্যাঁ, চল। তারপর রিয়ার আম্মুর থেকে বিদায় নিয়ে নিলাম। রুম থেকে বের হবার আগে দেখলাম দুজনেই মিটমিট করে হাসছে। বিআইন সাহেব, বিয়ের তারিখটা মনে হয় তাড়াতাড়ি ঠিক করতে হবে। রিয়ার আম্মু আর কিছু বলল না, শুধু হাসলো দেখলাম। পুরো রাস্তায় আম্মুর মুখে কেমন যেন হাসি হাসি ভাব দেখলাম। আম্মু, বল। তোমার কি হয়েছে বলো তো? এইভাবে হাসছো কেন? কই হাসছি? আমার কিছু তো হয় নাই। আমি দেখতে পাচ্ছি তুমি এখনো হাসছো, আর বলছো হাসছো না। এমনি কিছু না। দূর, ভাল লাগে না। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। বাড়িতে এসে আমি সোজা আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের মধ্যে গেলাম।
বাথরুমের মধ্যে প্রবেশ করে আয়নাতে চোখ পড়তেই আমার চোখ যেন কপালে উঠে গেল। বিশ্বাস করেন ভাই, আয়নাতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার ঠোঁট দুটো একদম লাল হয়ে আছে। তার মানে হলো রিয়ার ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে গেলে আছে। এই জন্যেই আম্মু ওইভাবে হাসছিল। এইবার নিজের উপর নিজেরই কেমন যেন লাগছে। লজ্জায় নাকি ভয়ে বুকটা ধুকপুক শুরু হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! এইটা শুধু আম্মু না, রিয়ার আম্মু দেখেছে। এখন সেমিটার উপর খুব রাগ হচ্ছে। সেরি বের হওয়ার আগে তাহলে একবার বলবি না যে আমার ঠোঁটে লিপস্টিকের দাগ রয়েছে? আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। দরজাটা আটকিয়ে শুয়ে আছি আর ভাবছি আম্মুর সামনে এখন কিভাবে যাব। এর আগে তো কখনো এমন পরিস্থিতিতে পড়ি নাই। আর ঠিক তখনই জীবনে অনেক রকমের দুষ্টুমি করেছি, কিন্তু লজ্জা কী জিনিস তা কখনোই বুঝতে পারিনি বা বুঝে ওঠা হয়নি। কিন্তু আর আজ কী থেকে কী হয়ে গেল, তার জন্য এখন লজ্জায় বাইরে বের হতেই মন চাচ্ছে না। তাই দরজা জানালা সব বন্ধ করে যেই শুতে যাব অমনি ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রিয়ার নাম্বারটা জলজল করে ভাসছে। এই সেমরিটা এখন আবার ফোন দিল কেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলাম। সোনা, তোমার জন্য সুখবর আছে। সুখবর? সোনা, সুখবর। সুখবর? তার মানে তুমি কি মা হতে চলেছ? দিলে তো মুডটা বিগড়ে। মা হওয়া ছাড়া কি আর কোনো সুখবর হয় না নাকি? সব সময় তোমার মনের মধ্যে এগুলোই চলে নাকি? ধুর, কি যে বলো না তুমি। আমার মাথাটা ঠিক নেই, তাই উল্টো পাল্টা বলে ফেলেছি। কেন, কি হয়েছে আবার তোমার? আগে তুমি বলো কি সুখবর দিবা। গেস করো। ওই সেরি ভঙ্গিমা না করে তুই কি বলবি, কি হয়েছে? কি বললা তুমি? আমি তোমার সাথে ভঙ্গিমা করছি? রিয়া শোনা কাঁদে না। আচ্ছা বাবা, আমি সরি। এবার তো বলো কি বলবে। লজ্জা জড়িত কণ্ঠে। ইস, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। তুই মাফ কর মা, কি হয়েছে বললে বল, না বললে নাই। আমি ফোনটা রাখলাম। মনে মনে শালার এমনিতে আসি এক চিন্তায়, আর এইদিকে এর ন্যাকামি ভালো লাগে বলুন। এই ফোনটা রাখবে না প্লিজ, আমি বলছি কি হয়েছে। হ্যাঁ বলো, কি খবর দিবা। লজ্জা জড়িত কণ্ঠে। সত্যি বলতে হবে? সে তো মহা মুশকিলে পড়লাম। তুই কি বলবি, কি হয়েছে বল। বলবো? এইবার সত্যি সত্যি কেঁদে দিলাম। ও মোর খোদাই, কোন পাগলের তালে ফেললে আমারে। রিয়া শোনা, তোর কিছু বলতে হবে না রে। গাধি, তুই এইবার আমাকে মাফ কর। আফু, বলছি তুমি মা হবে আর আমি বাবা হব। একদমই কথাটা বলল রিয়া। আমি মা হব আর রিয়া বাবা হবে? এ কেমন কথা? এইবার দুঃখে আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমি মা হব কিভাবে? আর যদি মা হইও তাহলে নর্মালে তো জীবনেও কিছু হওয়ার সম্ভাবনা নাই, সিজার ছাড়া। আর সিজার করতে গেলে তো ভাবতেই গা শিংড়ে উঠছে। রিয়া গো, ও রিয়া শোনা, তুমি এগুলো কি বলছো? আমি মা হব মানে? ও সরি, খুব এক্সাইটেড মুডে ছিলাম তো, তাই উল্টো করে বলে ফেলেছি। আসলে আমি বলতে চাইছি আমি মা হব আর তুমি বাবা। উফ, এইবার যেন প্রাণটা এলো। এখন নিজেকে পুরুষ মানুষ লাগছে, কিন্তু তারপরও খটকা একটা রয়েই গেল। আমাদের তো এখনো বিয়েই হয় নাই, আর তার সাথে আমাদের এখনো ফিজিক্যালি কোনো কিছু হয় নাই। তাহলে আমি বাবা কেমনে হব? তুমি এগুলো কি বলছো রিয়া? আমি বাবা কেমনে হব? আমাদের তো এখনো বিয়েই হলো না। এখন না হলে কি হবে? 2 বছর পরে তো হবে নাকি? তুমি এগুলো কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি বলতে চাও সহজ করে বলবে প্লিজ? আসলে কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা আমার মাকে ফোন করেছিল। তাতে কি হয়েছে? আম্মু বলল সামনের সপ্তাহের 33 তারিখে নাকি আমাদের বিয়ে, তারপর বাসরাত, আর তারপরে তুমি বাবা আর আমি মা। ও এই কথা? তাই এই কথাটা সরাসরি বললেই তো পারতে। এত ঘুরাইতে হবে কেন? তোমরা মেয়েরা এমন কেন বলো তো? সোজাসুজি একটা কথাও কি তোমরা বলতে পারো না? সব কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে তোমাদের? না, পারি না। এতে তোমার কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? এই দাঁড়াও, তুমি কি যেন বললে আমাদের বিয়ে 33 তারিখে? কেমনে এটা সম্ভব? 33 হতে যাবে কেন? আমি তো বললাম 23 তারিখে। তুমি কি শুনেছ? তুমিই তো বললা তোমার মাথাটা নাকি ঠিক নাই। হবে হয়তো। এইবার বলো তো তোমার কি হয়েছে? শুনবে? হুম। তাহলে শোনো। সারাদিনের ঘটে যাওয়া কথাগুলো রিয়াকে বললাম। আমার কথা শুনে মেয়েটার তো যাই অবস্থা। কি বলছো তুমি? সব দোষ তোমার ওই ঠোঁট দুটোর, যত সব। চুপ করো, উনি মনে হয় ধোয়া তুলসী পাতা। আর এই জন্য তো বলি এত তাড়াতাড়ি আমাদের বিয়ের তারিখ ঠিক করলো কেন? এখন আমি কি করব? এক বিষয় কিন্তু ভালোই হলো, তাই না গো? রাখ তোর ভালো। আমার ইজ্জতের ফালুদা বানিয়ে এখন বলছিস ভালো হইল? কিছু বলতে যাব অমনি আম্মুর ডাক পড়ল।
আজিজ, এই আজিজ, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে যা। আসছি আম্মু। রিয়া আম্মু ডাকছে, তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে, সাবধানে। আর আম্মু ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে ওইটা আইসক্রিমের রং ছিল, তুমি আমার রুমে আইসক্রিম খাচ্ছিলে। ধুর, কি বলে এগুলো? আম্মু ওই বিষয়ে তাই কিছু জিজ্ঞেস করে, বাট তোমার ঠোঁটটা কিন্তু আইসক্রিমের থেকে কম না। যেমন নরম তেমন কোমল আর বেশ ঠান্ডা, তার সাথে রং তো আছেই। ধুর শালা, ফোন রাখ, সবসময় দুষ্টুমি না। বলেই রিয়া ফোনটা কেটে দিল। কেমন মেয়ে রে বাবা, ওর কথা বাদ দেই, যাই আগে খেয়ে আসি। পেটটা কেমন ক্ষুধায় চোচো করছে। লজ্জা শরমের মাথা খেয়ে খেতে চলে আসলাম। পুরুষ মানুষের কি এত লজ্জা পেলে চলে? খাবার টেবিলে বসতেই আম্মু যা বলল তা শুনে আমি কালকেই তোদের বিয়ে। রিয়ার আম্মুর সাথে কথা বললাম, ওনার কোনো আপত্তি নেই। কাল সারাদিন বাসাতেই থাকবে, কোনো জায়গায় যেন যাস নে আবার। আম্মুর কথা শুনে কিছুক্ষণ আম্মুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, কালকে বিয়ে মানে কি? কি বলো আম্মু, কালকে বিয়ে কিভাবে সম্ভব? কেন সম্ভব না? এখনো বিয়ের কোনো গোছগাছ কিছু হলো না, তাহলে কাল কিভাবে বিয়ে হয়? তাছাড়া আমার বন্ধু বান্ধবদেরও তো বলতে হবে, আর আত্মীয় স্বজনরা তো আছেই, ওদের বলতে হবে না? একদমে কথাগুলো বললাম। বিয়েটা কাল সন্ধ্যার দিকে হবে। তোমার বন্ধু বান্ধবদের যদি বলতে হয় বলো, সমস্যা কোথায়? আর গোছগাছ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ফয়সাল আর রাফিকে বলে রেখেছি, ওরা কাল সকালেই চলে আসবে। আর আসার সময় বিয়ের সব কিছু কিনে নিয়ে আসবে। বিকালের দিকে জিম আর জুথি, ওরা দুজনেও আসবে তোমার ঘর গোছানোর জন্য। আর আগে বিয়েটা হয়ে যাক, তারপর একদিন বড় করে অনুষ্ঠান করে সব আত্মীয় স্বজনদের দাওয়াত করে আনলেই হবে। এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ফয়সাল আমার মামাতো ভাই আর রাফি আমার চাচাতো ভাই, সাথে আমার 2 মামাতো বোন আসবে কাল। কিন্তু আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি চাই না তুমি বিয়ের আগে কোনো অঘটন ঘটিয়ে বসো। আমার কথা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আম্মু, আর কোনো কথা নেই, খাওয়া হয়ে গেছে, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর কথা বাড়ালাম না, কারণ আম্মু আমার সাথে এভাবে আগে কখনো কথা বলে নাই, যতই দুষ্টুমি করি না কেন। কিন্তু আজকে যা হয়ে গেল, এটা কোনো দুষ্টুমি না। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিয়েই তো করব, আর কিছু তো না, অত চিন্তা করে লাভ নাই। আমার মাথা ভীষণ ব্যথা করছে, ভালোভাবে একটু টিপে দাও তো। মাত্রই তো রান্না করে আসলাম, এখন আবার তোমার মাথা টিপে দিতে হবে? এক প্রকার ধমক দিয়ে। ওই কুত্তা, তোরে কি বললাম, কানা যাচ্ছে না? বললাম না আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দে তাড়াতাড়ি। আরে সোনা, রাগ করো কেন? আমি তো মজা করলাম তোমার সাথে। এই তো এক্ষুনি তোমার মাথা টিপে দিচ্ছি। দাও। তারপর রিয়ার মাথা টিপে দিলাম। সবে মাত্র রান্না করে এসে একটু বসতে যাব, আর অমনি নাকি মাথাটা ধরে গেল। বিয়ে করে বিয়ের পর থেকে একটা দিনও শান্তি পেলাম না। হয়েছে। দেখো তো বাবু, আমাদের একমাত্র ছেলে মনে হয় টয়লেট করেছে, যাও এগুলো পরিষ্কার করে আসো। বউ, যাইতেছি, তবে 20টা টাকা দিবা দরকার ছিল। 20 টাকা? এত টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, আসলে একটু স্টলে যেতাম চা খাবার জন্য, অনেক দিন হলো তো। আমার কাছে কোনো টাকা নাই, যদি দিতে খুবই উপকার হতো আর কি। ঠিক আছে ঠিক আছে, আগে যাও বাবু, টয়লেট পরিষ্কার করে আসো, তারপর দিব। হাসি মুখে, ঠিক আছে বউ, এক্ষুনি যাচ্ছি, নইলে আবার টাকাটাও দিবে না। তারপর বাবুর টয়লেট পরিষ্কার করে আসলাম, বউ হয়ে গেছে। এই তো গুড বয়। এখন টাকাটা দাও। কিসের টাকা? তুমি না বললে বাবুর টয়লেট পরিষ্কার করলে আমাকে 20 টাকা দিবা? তাহলে? ছি আজিজ, কি বলছো তুমি? নিজের সন্তানের টয়লেট পরিষ্কার করার জন্য টাকা নিবা? ছি আজিজ, ছি। আমি থাক, আর আমি করতে হবে না। এই নাও তোমার 20 টাকা। ধন্যবাদ বউ। আজ কতদিন পরে যে হাতে টাকা পেলাম তা ঠিক মনে নেই। টাকা পেয়ে খুশিতে বাকবাকুম হয়ে চা খাওয়া আর আড্ডা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য রফিক মামার চায়ের স্টল। বাহিরে বের হতেই দেখি একটা ছেলে তার আম্মুকে বলছে, আম্মু, আমি দুধ খাবো না আম্মু, দুধ খেলে আমার বমি বমি পাই। কি দুধ খাবি না, ডিম খাবি না, খাবিটা কি? হ্যাঁ, তুই কি ওই আজিজের মতো রোগা চেঙ্কু হতে চাস নাকি? দেখিস না আজিজের বউ আজিজকে কেমন ধমকের উপর রাখে। আজ যদি আজিজ একটু স্বাস্থ্যবান হতো, তাহলে কি ওর বউ ওকে ধমকাতে পারতো? তুইও কি চাস তোর বিয়ের পর তোর বউ তোকে এমন ধমকের উপর রাখুক? না আম্মু। তাহলে আজিজের মতো না হতে হলে কি করতে হবে? দুধ ডিম খেতে হবে। এই তো গুড বয়।
আম্মু আমি দুধ ডিম খাই, তাহলে আমার বউ আমাকে বকবে না, তো আজিজ ভাইয়া বউ দিয়ে ভাবে বকে। না বাবা বকবে না। এই যে গুঁড়ো দুধ কিনে নিয়ে যাচ্ছি, এটা বাড়িতে নিয়ে গিয়েই খেতে হবে কিন্তু। ঠিক আছে আম্মু। আম্মু হাতে তালুতে একটু দুধ দাও না, তেতে তেতে খাই। তাদের মা ছেলের কথাগুলো শুনে মনে হলো আমার বুকের বাঁ পাশে হৃদয়টা গড়তে গড়তে ডান পাশে চলে আসছে। এই ব্যথাটা আর সহ্য করতে পারলাম না। বুকের ভিতরে চিনচিন ব্যথাটা বাড়তে লাগলো। না, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে এই ছেলেটা, আম্মু দেখো, যে ভাইয়াটা প্রতিদিন তোর বউয়ের সাথে মাল খাই না, সে ভাইয়াটা। ভাইয়া ভাইয়া একটা অটোগ্রাফ দিন না, আসুন আমরা একটা সেলফি তুলি। এতক্ষণ যা হলো তা মুখ বুজে সহ্য করা গেল, কিন্তু এই কথাটা নিতে পারলাম না। আমি একটু চিকন বলে কি সবাই আমাকে নিয়ে উপহাস করবে নাকি? বউ আমাকে দিয়ে রান্না করাবে, টয়লেট পরিষ্কার করবে নাকি? ঘরের বউ কথায় কথায় বকবে, ঝাড়ির উপর রাখবে নাকি? বউ বকলে এক কথা, কিন্তু বাহিরের লোক, তাও আবার একটা পিচ্ছি। না, আর নিতে পারলাম না। জোরে একটা চিৎকার করে ছেলে ও ছেলের মাকে দিলাম একটা একটা করে, আর বলতে লাগলাম, না না না, তোদেরকে আমি ছাড়বো না। দিলাম মা ও ছেলেকে আচ্ছা মতো। ছেলের নাকের উপর মেরে নাকটা ফাটিয়ে দিলাম। নাক দিয়ে ঝিমঝুম করে রক্ত পড়তে লাগলো। ছেলের মা তা দেখে আমার চুলের মুঠো ধরে আগালে এগালে ওগালে দিতে লাগলো। হঠাৎ চোখের উপর মনে হয় রক্ত পড়তে লাগলো। রক্তটা মুছে চোখটা খুলে তাকিয়ে যা দেখলাম, বিশ্বাস করেন ভাই, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখটা খুলে তাকিয়ে দেখি মা আর ওই ছেলেটা নেই। আমার সামনে দাঁড়িয়ে আছে রাফি আর ফয়সাল, আমার চাচাতো ভাই ও মামাতো ভাই। ফয়সালের নাক দিয়ে সমানে রক্ত পড়ছে, আর রাফির হাতটা ব্যাকা হয়ে আছে। আমি এগুলো দেখে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, রাফি ভাই তোরা, আর আমি এখানে কেন? আর তোদের এমন অবস্থা কেন? সালা হারামজাদা, এতক্ষণ থাবড়েয়া সালা, এখন বলছিস আমাদের এমন অবস্থা কেন? ফয়সাল, সম্মান দিয়ে কথা বলো। আমি তোমার থেকে 9 বছরের বড়, সে কথা কি মনে আছে? তোর সম্মানের মায়েরে বাপ, আমাদের কি অবস্থা করেছিস সেটা একবার চোখ খুলে ভালোভাবে তাকিয়ে দেখ। দেখ ভাই, আমি তো আর এগুলো ইচ্ছে করে করিনি, তাই না? রাগ তোর ইচ্ছে, শালার ইচ্ছা। তোর জীবনে বিয়ে হবে না, আর বিয়ে হলেও জীবনে সুখ কি জিনিস চোখে দেখবি না। তোর বউ তোকে দিয়ে কাপড় কাচাবে, বাসন মাজাবে, ঘর ঝাড়ু দেওয়াবে, টয়লেট পরিষ্কার করাবে, বাচ্চা কাচ্চা হলে তাদের তেনা কাঁথা ধোয়াবে। তোর বউ তোকে দিয়ে পা টেপাবে, পা টেপায় একটু এদিক সেদিক হলে উষ্টা মেরে ফেলে দেবে। না না না, আর বলিস না ভাই। তোদের কথা তোরা ফিরিয়ে নে ভাই। আমি এত কিছু যে সহ্য করতে পারবো না। প্লিজ ভাই, তোরা আমার ধর্মের ভাই। না না, তোরা আমার মামাতো চাচাতো ভাই। ফিরিয়ে নে ভাই, প্লিজ প্লিজ। আচ্ছা যা, ফিরিয়ে নিলাম। এখন গুনে গুনে 15,000 টাকা দে। কি? তোদের বদদোয়ার দাম 15,000 টাকা? ভাই, তোরা একটা বদদোয়ার দোকান খুললেই তো পারিস, এতদিনে কোটিপতি হয়ে যেতি। বড় টাকা হতে যাবে কেন? তোর বিয়ের যে জিনিসগুলো কিনে আনলাম সেটা টাকা দে। তুই যে কিপটে, তুই দিবি বড় টাকা? হাসলাম। ও এই কথা, যা টাকা দিবনে। বাকি রইল বিয়ের 15 দিন পরে নিস। হালখাতা করবো না, টাকার সাথে বিরিয়ানি ফ্রি। কি ভাইয়া, সত্যি সত্যি কি আমাদের বিরিয়ানিও খাওয়াবা? ভাইয়া, সত্যি সত্যি খাওয়াবো। মনে মনে শালা খানেওয়ানার দল, এতক্ষণ যা তা বলে গালি দিতেছিল ও, আর খাওয়ার কথা শুনে তুই থেকে তুমি হয়ে গেলাম। আর আমি তো জানি আম্মু তোদেরকে এসব কেনার জন্য টাকা দিয়েছে। আমার সাথে চালাকি করো না বাচ্চা ধনেরা, তোমাদের জালে তোমাদেরকেই ফাঁসালাম। ধন্যবাদ ভাইয়া, এইগুলো নাও, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বড় আম্মুর অর্ডার, সে কখন আমাদেরকে পাঠিয়েছে আর তোমার পাত্তাই নেই। ফুপুমণি যখন তখন আসতে পারে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের আবার বেরোতে হবে। তোরা যা, তোরাও রেডি হ, আমি আসছি। তারপর ওরা চলে গেল, আর আমি ফ্লোরের উপর বসে গভীর ধ্যানে আচ্ছন্ন হলাম। তাহলে আমার সাথে যা যা ঘটলো সবই স্বপ্ন ছিল। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু বিয়ের পরে কি ওইসব সত্যি সত্যি হবে নাকি আমার সাথে? না, ভাবতেই গা কেমন কাটা দিয়ে উঠছে। সব কিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে, আর কিছুই যেন ভাবতে পারছি না। ভাবনার ছেদকে ভেদ করে আম্মুর ডাক শুনতে পেলাম। কিরে আজিজ, তোর কি হলো? রিয়ার আম্মু ফোন দিয়েছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। এই তো আম্মু, প্রায় শেষের দিকে। তোমরা 5 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটে আসছি। তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, হয়ে গেছে। রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি 2টা পেতনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার 2টা মামাতো বোন, জিম আর জ্যোতি। কিরে পেতনি, তোরা কখন আসলি? ওই কুত্তা, তুই আবার আমাদের পেতনি বলছিস? তোরা যে হারে মেকআপ করিস, তোদের পেতনি বলবো না তো মিস ডায়না বলবো নাকি?
ফুপি দেখেছো, তোমার ছেলে আবার আমাদের পিছে লেগেছে। আজ তোর বিয়ে, আজকের দিনেও কি মেয়েদেরকে শান্তি দিবি না নাকি? আজ অন্তত চুপ থাক। হুম এখন সবাই চলে যাওয়া যাক। চলো সবাই। তারপর সবাই বের হয়ে গেলাম, উদ্দেশ্য রিয়াদের বাড়িতে। আর কি জন্য তাদের বাড়িতে যাওয়া তা নিশ্চয়ই সবার অজানা না। রিয়াদের বাড়িতে ঢুকতে একদল মেয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো, আর তারপর যা হলো তা হলো। আর সব বিয়ে বাড়িতে যা হয় তাই হলো। তার বললাম না, ওগুলো পুরনো হয়ে গেছে। ছোটোখাটো আয়োজন ছাড়াই আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর অনেক নিয়মকানুন মেনে রিয়াকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। রাত 9:30। ছাদে একা একা বসে আছি আর ভাবছি আগামী দিনগুলো কেমন হতে চলেছে। সব কি কাল রাতের স্বপ্নের মতো হবে, নাকি মেয়েটা আমাকে অনেক ভালোবাসবে? না, কাল রাতের কথা মনে পড়লেই আবেগে চোখ দিয়ে আদা ছটাক নোনা পানি বেরিয়ে পড়ল। মাথার উপর যেন স্পষ্ট আকাশ দেখতে পাচ্ছি। ওহ, আকাশ তো সবসময় মাথার উপরেই থাকে। কিছুক্ষণ পরে কারো ডাকে হুঁশ ফিরল। কিরে ভাইয়া, একা একা এখানে কি করিস? তোর জন্য বিড়ালটা সেই কখন থেকে বসে আছে। ফাইজলামো করিস আমার সাথে? বিড়াল আমার জন্য বসে থাকবে কেন? আরে গাধারাম, এ বিড়াল সে বিড়াল না, এই বিড়াল হলো। থাক, আপনাকে আর পাটনামো করতে হবে না, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাচ্ছেন। তাহলে যাও, বিড়ালটা মারো আর রাজ্যটা জয় করো। ভাইরে, আমারও তো মন চাচ্ছে যে বিড়ালটা মারি, কিন্তু বিড়াল মারার পরে যে আমি শেষ হয়ে যাবো রে ভাই। ভাইয়া, তুমি দুর্বল নাকি? জোর নাই ওইখানে। বললাম কি আর ও বুঝলো কি? এমনি কি বলে আজকালকার পোলাপান হওয়ার পরে থেকে এক একটা পিস হয়। আমি ভাবছি পা টেপা বাসন মাজা, টয়লেট পরিষ্কার করার কথা, আরও খাড়াই কতদূর চলে গেছে। আগে যখন আমরাও ওগুলোর বিজ্ঞাপন দেখতাম তখন ভাবতাম বেলুনের বিজ্ঞাপন, আর এখনকার পোলাপান প্যান্থারের নাম শুনলে চিতাবাঘ মনে করে না, অন্য কিছু মনে করে। হায় রে যুগ, এদের সকলকে এক একটা নোবেল দেওয়া উচিত। আমি ওর দিকে রাগীভাবে তাকাতেই ও দৌড়ে চলে গেল। বাসর ঘরে বসে আছে রিয়া। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম বাসর ঘরের দিকে। বিড়ালটা মারলে আমার খেলা শেষ, সব রাজত্ব চলে যাবে রিয়ার কাছে। যেই আমি কোনো কিছুতেই ভয় পেতাম না, সেই আমি যেন ভয়ে ভয়ে 1 পা 2 পা করে এগুচ্ছি বাসর ঘরের দিকে। বারবার শুধু রাতের স্বপ্নটার কথা মনে হচ্ছে। স্বপ্নটা কি সত্যি হতে চলেছে? না না, ভয় পেলে চলবে না। পুরুষ মানুষের আবার কিসের ভয়? হাঁটতে হাঁটতে আমার দরজার কাছে চলে আসলাম। যেই দরজাটা ধাক্কা দিতে যাব অমনি বুকটা ধুকধুক করে উঠল। ধুর, পুরুষ মানুষ এত ভয় পেলে চলে নাকি? বুকে 3 কেজি সাহস জুগিয়ে এক ধাক্কায় দরজাটা খুলে ফেললাম। ভিতরে ঢুকে তো আমি অবাক। রিয়া মাথায় 1 হাত ঘোমটা টেনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। আমি যে রুমের মধ্যে প্রবেশ করেছি সেটা রিয়া ঠিক বুঝতে পেরেছে। ভয়ে ভয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। রিয়ার সামনে গিয়ে যে দাঁড়াতেই মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বসা থেকে উঠে এসে আমার পা দুটো ছুঁয়ে সালাম করে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার কি অজু আছে? জি আছে। তোমার? জি আমারও আছে। তাহলে চলুন 2 রাকাত নামাজ আদায় করে নিই দুজনে। তারপর দুজন একসাথে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে রিয়া গিয়ে আবারও ঘুমটা টেনে খাটের উপর গিয়ে বসলো। আর এদিকে আমি ভাবছি এখন কি হতে চলেছে। রিয়াও কেমন যেন আমাকে আপনি আপনি বলে ডাকছে। যে মেয়েটা আমাকে তুই করে ডাকতো সে এখন আপনি বলে ডাকছে। বিষয়টা কেমন যেন সুবিধাজনক মনে হলো না। এত শত না ভেবে আমিও খাটের উপর গিয়ে রিয়ার সামনে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে ওর মুখের উপর থেকে ঘোমটাটা সরালাম। এই প্রথম বাসর ঘরের মধ্যে রিয়াকে দেখলাম, একদম পরি, যেন আমার সামনে বসে আছে। ওর দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে ও বলল, কি দেখেন অমন করে? পরি? কি? না কিছু না। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি বলে ডাকছো কেন? আপনি তো আমার স্বামী। ভাবি বলেছেন স্বামীকে নাকি আপনি বলে ডাকতে হয়। তা তোমার ভাবি কি তোমার ভাইয়াকে আপনি বলে ডাকেন? কই না তো, ভাবি তো ভাইয়াকে তুমি বলেই ডাকে। তাহলে তুমি কেন আপনি বলে ডাকছো? তাই তো। আমরা এই বিষয়ে আর কথা না বলি, চলো বিড়াল মারার কাজটা সেরে ফেলি। চলো। আমি রিয়াকে আর কিছু বলতে না দিয়ে ওর চুলে নাক ঘষতে শুরু করলাম। নাক ডুবিয়ে ওর চুলের সুবাস নিলাম খানিকক্ষণ। ও বারবার কেঁপে উঠছিল। ওর পিঠের দিকে ঘাড়ের মাঝ বরাবর চুমু খেলাম। ওর হাতের ভাঁজে নিজের হাতটি রেখে ওর লজ্জাত্মক শিহরণ আমাকে মাতাল করে তুলছিল। ওর সারা শরীরে পাগলের মতো করে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলাম।
পরে ওকে কোলে তুলে নিলাম। পাগলিটা লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। ওকে বিছানার উপর আস্তে করে শুইয়ে দিলাম। ওর চোখের দিকে তাকালাম, যেখানে লেখা ছিল তুমি আমাকে সুখের শেষ ঠিকানাটা দেখিয়ে দিলে। আমিও আস্তে করে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি তোমায় নিয়ে একটা সুখের সাগর পাড়ি দিতে যাচ্ছি, যাবে আমার সাথে? ও শুধু আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। পরে ওর হাতের ভাঁজের মাঝে আমার হাতটা আটকে রেখে বিছানায় চেপে ধরলাম। কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিলাম। ও শুধু মুখটা উপরে তুলে কিস করতে চাইছিল। পরে ওর গলায় একটা চুমুকে দুজনে চলে গেলাম স্বামী আর স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে। সেই সুখের রাজ্যে যাওয়ার সময় কখন যে রিয়ার হাতটা ছেড়ে দিছি আমার খেয়াল নেই। ও তার দুই হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করছিল আর চোখ দিয়ে রিয়ার পানি পড়ছিল। আমি জানি যে এটা যেমন ওর কষ্টের তেমন আনন্দেরও। আমার পিঠের কয়েকটা জায়গায় ওর বড় নখগুলো দিয়ে আছড়ে দিয়েছিল তখন। তাতে কি ওর ভালোবাসার কাছে সামান্য নখের আঁচড় কিছু না। পরে আমি ওর উপর শুয়ে আছি, দুজনের কারো গায়ে কাপড় নেই। একটা বিছানার চাদরটাই আমাদের আবরণী ছিল। এক অজানা সুখের সাগর থেকে যেন দুজন ঘুরে আসলাম। 5 বছর পর আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ওর নাম রেখেছি আলিয়া। মেয়েটা খুব ঝোঁকডুটে, একদম ওর আম্মুর মতো। দুষ্টু বটে, ঠিক আমার মতো। যেমন দুষ্টুমি করে ঠিক তেমনই ঝগড়া করে। তবে আমার সাথে অতটা ঝগড়া করে না, রিয়ার সাথে বেশি সময় ঝগড়া করে। মা মেয়ের ঝগড়া দেখিয়া সেই লেভেলের হাসি, একদম প্রাণ খুলে হাসি। আম্মু আমুতি তোলো। দেখছিস না কি করছি? রান্না করছি, দেখতে পাচ্ছিস না? আম্মু তুমি আমারে বকো কেন? তুমি তো পতা। আমি তো পচাই। এই বাড়িতে তো শুধু তুই আর তোর আব্বু ভালো, তাই না? আপু তো ভালোই। আপু আমাকে ততলে টেনে দেয়। মামনি, তোমার আম্মু অনেক পচা, তাই না? আম্মু পতা। আমি পচা না, ঠিক আছে? দেখা যাবে কে পচা আর কে ভালো। রাতে দুইজনের একজনকেও আমার কাছে শুতে দিব না। তখন যেন এই পচা আম্মু আর পচা বউটার কাছে না আসা হয়। এই দেখছো মামনি, তোমার আম্মুর কি রাগ দেখছো? একটু দুষ্টমিও করা যাবে না তোমার আম্মুর সাথে? করা তো যাবেই না। আব্বু আম্মু আমারে একটা পায়ে এনে দাও না, আমি ওলটাতে তেলবো। ঠিক আছে মামনি, এনে দিব। ওই রিয়া, চলো না আলিয়ার জন্য একটা ভাই নিয়ে আসি। আজি, তোমার সবসময় শুধু দুষ্টুমি, তাই না? দুষ্টু ছেলে কোথাকার। বউ, এই দুষ্ট ছেলে দুষ্টমি আজ রাতে আবার তোমাকে দেখাবো, কেমন? আমিও দেখতে চাই তুমি কেমন দুষ্টু, জানো। অনুমতি যখন পেয়ে গেলাম তাহলে আর চিন্তা কিসের। আমিও রাতের অপেক্ষায় বসে আছি আমার মেয়ের ভাইকে আনার জন্য। আপনারা এখন আসতে পারেন, আমার লজ্জা করে। ধন্যবাদ।